হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, দেখো, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। মৌর্য যুগ, যেটা খ্রিস্টপূর্ব 321 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মৌর্য যুগ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সুসংবদ্ধ রাজস্ব ব্যবস্থা গড়ে ওঠে। এই রাজস্ব ব্যবস্থা প্রধানত কৃষি, বাণিজ্য এবং অন্যান্য পেশার উপর নির্ভরশীল ছিল। চাণক্যের অর্থশাস্ত্র এবং মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থে মৌর্য রাজস্ব ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। এবার দেখো প্রথম পয়েন্ট, কৃষি ও ভূমি রাজস্ব। কৃষি ছিল অর্থনীতির মেরুদণ্ড। রাজস্ব হিসাবে কৃষকদের উৎপন্ন ফসলের 1/4 বা 1/6 অংশ সংগ্রহ করা হতো। জমির উর্বরতা ও কৃষি উৎপাদন অনুযায়ী রাজস্ব নির্ধারণ হতো। কর আদায়ের জন্য ভূমি জরিপ করা হতো। তারপরে আছে দ্বিতীয় পয়েন্ট আছে, দেখো, পেশা ভিত্তিক কর। দেখো, ব্যবসা, তারপর হচ্ছে কারিগরি, পশুপালন, বনজ সম্পদ ইত্যাদি থেকে রাজস্ব সংগৃহীত হতো। খনি ও বাণিজ্য থেকে বিশেষ কর আদায় করা হতো। এবার আছে বাণিজ্য কর, এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের, যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে দেখো তোমরা নম্বরটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বরটা, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো এই পয়েন্টটা কি বলা হচ্ছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর শুল্ক আরোপ করা হতো। নৌবন্দর ও স্থলবন্দরের মাধ্যমে পণ্য পরিবহনে কর ব্যবস্থা ছিল। তারপরে দেখো ধর্মীয় ক্রিয়াকলাপ, মন্দির ও তীর্থযাত্রা থেকে রাজস্ব আদায় করা হতো। নেক্সট আছে, দেখো, প্রশাসনিক দক্ষতা। এখানে কি বলা হচ্ছে, দেখো, রাজস্ব সংগ্রহের জন্য একটি বিশেষ প্রশাসনিক বিভাগ গঠিত হয়েছিল। এই বিভাগের প্রধান ছিলেন সমাহর্তা, যিনি রাজস্ব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। স্থানীয় স্তরে রাজস্ব সংগ্রহের জন্য কর আদায়কারীদের নিযুক্ত করা হতো। তারপর হচ্ছে, দেখো, ব্যয় ও রাজস্বের ভারসাম্য। সংগৃহীত রাজস্ব ব্যবহার করা হতো সেনাবাহিনী, প্রশাসন, সড়ক নির্মাণ, সেচ ব্যবস্থা এবং জনকল্যাণমূলক কাজে। মোট কথা, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈচিত্র্য ও সুশৃঙ্খলা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাম্রাজ্যের দীর্ঘস্থায়িত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি মৌর্য শাসকদের দক্ষ প্রশাসনিক দক্ষতার প্রতিফলন। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করে। দেখো, রমিলা থাপার ভারতের ইতিহাসের একজন বিশিষ্ট গবেষক, যিনি মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি মৌর্য প্রশাসনিক ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করেছেন, যথা এক হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন ছিল মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার মেরুদণ্ড। চন্দ্রগুপ্ত মৌর্য তার পরামর্শদাতা কৌটিল্যের সহায়তায় একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, যার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। রাজ্য পরিচালনার জন্য একাধিক মন্ত্রী এবং কর্মকর্তাকে নিযুক্ত করা হতো, যারা বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করত। তারপরের পয়েন্ট হচ্ছে প্রাদেশিক প্রশাসন। মৌর্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়েছিল, যা জনপদ নামে পরিচিত। প্রতিটি জনপদ বা প্রদেশের শাসনকর্তা ছিল কুমার বা উপরাজা, যিনি সাধারণত রাজ পরিবারের সদস্য হতেন। প্রাদেশিক শাসকরা রাজার প্রতি আনুগত্য বজায় রেখে রাজ্য পরিচালনা করতেন। তারপরে আছে, দেখো, স্থানীয় প্রশাসন ছিল মৌর্য শাসনের তৃণমূল স্তর। স্থানীয় প্রশাসনের দায়িত্ব ছিল নগর, গ্রাম এবং ছোট প্রশাসনিক এককগুলি পরিচালনা করা।
তারপরে আছে দেখো সামরিক প্রশাসন। সামরিক প্রশাসক ছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং সামরিক ক্ষমতা চূড়ান্ত উৎস। সেনাবাহিনীর জন্য একটি সুসংগঠিত কাঠামো ছিল, যার মধ্যে পদাতিক, অশ্বারোহী আর হাতিবাহিনী এবং রথ। মূল্যায়ন দেখো, রমিলা থাপর মৌর্য প্রশাসন ব্যবস্থায় উপরোক্ত 4টি স্তরের বিশ্লেষণ করে দেখিয়েছেন যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং কাঠামোগত। এই ব্যবস্থায় সমগ্র সাম্রাজ্যের কার্যকর শাসন এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর।